সুপ্রিয় শিক্ষার্থী, আজকের গণিত সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি। চলো দেরি না করে আজ আমরা আমাদের পাঠে চলে যাই। শুরুতেই ফ্যাসিলিটেটর স্যারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা গত সেশনের বাড়ির কাজটি শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করুন এবং দৈব চয়নের মাধ্যমে কয়েকজন শিক্ষার্থীর দ্বারা তাদের বাড়ির কাজটি উপস্থাপন করে নিন। প্রয়োজনে সহযোগিতা প্রদান করুন। প্রিয় শিক্ষার্থী, আমরা গত সেশনে তোমাদের জন্য বাড়ির কাজ রেখেছিলাম। বাড়ির কাজ ছিল তোমাদের পাঠ্য বইয়ের 13 পৃষ্ঠায় 1, 2, 3 কাজ, অর্থাৎ এই 3টি কাজ তোমাদেরকে কিন্তু দেওয়া ছিল। তোমরা কাজগুলি নিশ্চয় করে এনেছো এবং শ্রেণীতে যথাযথ উপস্থাপনও করেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। তবে তোমাদের কাজগুলি যেখানে বুঝতে কোথাও কারো বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে, সেই জায়গাগুলি আমরা স্ক্রিনে আমাদের সমাধান দেখে তোমাদের বাড়ির কাজে যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, এই জন্য আমি তোমাদের সুবিধার্থে বাড়ির কাজটি এখানে উপস্থাপন করছি। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, তোমাদের বাড়ির কাজটি এবং আমার স্ক্রিনের সমাধানের যে কাজটি করে দিচ্ছি, তোমরা আমার সমাধানের সাথে তোমাদের সমাধানটি মিলিয়ে নাও। তো চলো আমরা শুরু করি। দেখো, আমাদের প্রথম কাজ ছিল সূচকের গুণের নিয়মের সাহায্যে গুণফল নির্ণয় করো। গুণফল 0 অথবা 1 হলে ভিত্তিতে 0 অথবা 1 থাকবে। সূচকের মান সম্পর্কে যা শিখেছ সে অনুযায়ী গুণফল তোমরা এখানে লিখবে, একথা বলা আছে। তো ক্রমিক নম্বর 1, 2, 3, 4, 5 এবং 6টি সমস্যা দেওয়া আছে। সূচকের গুণ এবং দেওয়া আছে গুণফল সূচকীয় আকারে। যদি আমরা সূচকীয় গুণকে সূচকীয় আকারে লিখতে যাই, আমরা গত ক্লাসে শিখেছিলাম যদি একই ভিত্তির গুণ আকারে থাকে তাহলে তাদের সূচক দ্বয় কী করব, আমরা যোগ করে দিলেই, ওই ভিত্তির উপর সূচক বসিয়ে দিলেই আমরা তাদের গুণফল পেয়ে যাই। তাহলে আমরা সেই নিয়মেই করি। দেখো, এখানে 7 আছে, 7-এর সূচক 4 এবং গুণ 7-এর সূচক আছে 7। তাহলে 7-এর সূচক 4 এবং 7 যোগ করলে আমরা পাচ্ছি 7-এর সূচক কত, 11। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তাহলে 2 নম্বরে যেটি আছে, তাহলে 0 এবং 0-এর ভিত্তি হলো 0, তার সূচক 8 এবং ভিত্তি 0, তার সূচক হলো 2। আমরা যদি ভিত্তি দিয়ে লিখি, আসলেই 8 এবং 2 যোগ করলে 0-এর উপর কত পাই, 10। আসলে 0-এর উপর 10 মানে কিন্তু 10-এর সূচক যাই দিই না কেন আমাদের মান কিন্তু কি হবে, 0ই হবে। এবার যদি আমরা আসি সূচক, দেখো 3 নম্বর কলামে 3 নম্বর যে ক্রমিক নম্বর 3-এর যে সারি আছে, সেই সারিতে 1-এর সূচক আছে 24 এবং 1-এর সূচক আছে গুণ আকারে 18। এই গুণটি যদি আমরা করতে চাই, যেহেতু 1-এর সূচক কত, 24 এবং 18, তাহলে 24 এবং 18-র যোগফল কত, 24 এবং 18-র যোগফল ছিল 24 এবং 18-র যোগফল হলো 42। তাহলে 1-এর সূচক হলো আমাদের 42, অর্থাৎ 1-এর সূচক 42 হলো, এর ফলাফল কিন্তু দাঁড়াবে 1। এবার দেখো ক্রমিক নম্বর 4, 12-র সূচক দেওয়া আছে 12 গুণ 12-র সূচক 12। তাহলে 12-র সূচক 12 এবং 12-র যোগফলই হবে সূচকীয় মানে গুণফল সূচকীয় আকারে লিখলে দাঁড়াবে 12-র সূচক 12 যোগ 12, অর্থাৎ 12-র সূচক 24। এবার যদি আমরা 5 নম্বর অর্থাৎ ক্রমিক 5-এ দেখি, 71-এর সূচক আছে 28 এবং 71-এর সূচক আছে 72। তাহলে 71-এর সূচক 28 এবং 72 যদি আমরা যোগ করি তাহলে আমাদের দাঁড়াবে 71-এর সূচক 100। এবার 6 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, 21-এর সূচক আছে 21 গুণ 21-এর সূচক আছে 14 গুণ 21-এর সূচক আছে 5 গুণ 21-এর সূচক আছে 2। যেহেতু ভিত্তি 1, তাহলে তাদের সূচকীয় আকারে গুণফল লিখতে গেলে কি করব, সবগুলি সূচক যোগ করে দিতে হবে। অর্থাৎ আমরা যদি যোগ করি 21-এর সূচক 21 যোগ 14 যোগ 5 যোগ 2, অর্থাৎ 21-এর সূচক হলো
42। আশা করি তোমরা তোমাদের প্রথম যে বারের কাজটি ছিল সেটি একই নিয়মে তোমরাও করেছ এবং আমার সাথে তোমরা মিলিয়ে নিতে পেরেছ। এবার আসো আমরা কাজ 2 করি। বারের কাজ 2, এটি কিন্তু এই ছকটি কিন্তু আমাদের আগেই এই 2.2 ছকটি কিন্তু আমরা আগেই পূরণ করেছিলাম। এখন শুধু এখানে তোমাদেরকে সূচকীয় আকারে শুধু লিখতে হয়েছে নতুন নিয়মে। তাহলে আমাদের ছকটিতে ছিল কিন্তু সময় দেওয়া ছিল এগুলো এবং গতিবেগ দেওয়া ছিল এইগুলি সূচকীয় গুণ আকারে আমরা তাহলে এখানে লিখছি সময় এবং গতিবেগ প্রতি সেকেন্ডে যে মিটারে গতিবেগ দেওয়া আছে সময় দিয়ে আমরা বেগকে কি করেছি গুণ করেছি, গুণফল পেয়েছি কত 4 এর সূচক 1+5 অর্থাৎ সূচকীয় আকারে আমরা লিখলে দাঁড়ায় 6। ঠিক এই নিয়মে আমরা সবগুলি কিন্তু এখানে বারের কাজ একই নিয়মে কিন্তু আমরা করে শেষ করেছি। যদি এখান থেকে শেষেরটা দেখি, দেখো এখানে 4 এর সূচক 8, 4 এর সূচক 1 অর্থাৎ 4 এর সূচক 8 গুণ 4 এর সূচক 1 আমরা যদি এটিকে ভাগফলের নিয়মে যদি আমরা গুণফলের নিয়মে যদি লিখি আমরা নিয়ম অনুসারে পাচ্ছি 4 এর সূচক তাহলে 8 এবং 1 এর যোগফল অর্থাৎ 8 এবং 1 এর যোগফল হচ্ছে 9 অর্থাৎ 4 এর সূচক হচ্ছে 9। বিষয়টি আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা যাব কাজ 3-এ। কাজ 3টি ছিল হাসান দুটি সূচকীয় আকারের সংখ্যা, হাসানকে দুটি সূচকীয় আকারের সংখ্যা গুণ করতে গিয়ে দেখা গেল হাসান আটকে গিয়েছিল। সেই সংখ্যা দুটি হলো 5 এর সূচক 2 এবং 12 সূচক 2। সে সংখ্যা দুটিকে ছকের মতো করে 2 বার গুণ আকারে লিখল, অর্থাৎ এইটা একটা পদ্ধতি এবং আরেকবার লিখলো সে ওই পদ্ধতিতে। দেখো তো সে কি সঠিক লিখেছিল কিনা। তাহলে এখানে কি তার সঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি ভিত্তি কিন্তু ভিন্ন, কিন্তু এখানে সে ভিত্তি 1 ধরেছে অর্থাৎ 5 ভিত্তি ধরেছে, কিন্তু ভিত্তিতে এখানে 12 আছে। তাহলে কি 1 হলো? কিন্তু সে 1 ধরেই কিন্তু তার সমাধান করেছে, তাহলে নিশ্চয়ই এটি তার সঠিক নেই। এবং এখানে আছে 12 সূচক 2 গুণ 5 এর সূচক 2। এবার এইটা দিয়েছিল অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে শুধু রাশি দুটি সে চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ আগেরটা পরে পরেরটা আগে দিয়ে সে কিন্তু এখানে গুণ করেছে। এবং সে প্রথমে দিয়েছিল 5 সূচক ভিত্তি দিয়েছিল 5, এখানে এসে সে প্রথমটাকেই আবার ভিত্তি, অর্থাৎ এখানে 12 আছে, সে 12কেই ভিত্তি হিসাবে ধরেছে এবং ধরে সে হিসাব করেছে। কিন্তু ভিত্তি তো এখানে কি ছিল? ভিন্ন ভিন্ন। তাহলে কি সে যে নিয়মে করেছে তার নিয়মটি কি সঠিক? নিশ্চয়ই না। তাহলে সঠিক নিয়মে সমাধানটি কি দাঁড়ায়? দেখো সঠিক নিয়মের সমাধানটি আমরা করার চেষ্টা করছি। আমরা 5 এর সূচক 2 গুণ 5 এর সূচক কত লিখলাম? 12। এবার এদেরকে গুণ আকারে লিখলাম, অর্থাৎ 5 তাহলে 2 বার গুণ, 12 হলো 2 বার গুণ। এবার তাদের গুণফল কত? 5 এবং 5 এর গুণফল 25 এবং 12 এবং 12 এর গুণফল হলো 144। আমরা গুণফল লিখলাম। এরপরে 25 এবং 144 গুণ করলাম, আমরা গুণফল পেয়ে গেলাম কত? গুণফল পেয়ে গেলাম 3600। এটি গেল তার একটা পদ্ধতি। এবং আমরা যদি এই গুণফলটিকে আরেকটা ভাবে দেখার চেষ্টা করি, দেখো এবার আছে 12 গুণন 12 সূচক 2 গুণন 5 এর সূচক 2। এটিকে যদি আমরা আগের নিয়ম অনুসারে আমরা 12 গুণন 12 এবং 5 গুণন 5 লিখি, তাহলে 144 গুণন হলো 25। আমরা যদি এইটিকে করি এইভাবে করতে পারতো এবং ফলাফল আসতো কত? 3660। সে যেভাবেই করুক আগে বা পরে দিয়ে, তাহলে কিন্তু তার ফলাফল কিন্তু একই আসতো। কিন্তু সে আগে পরে দিয়ে করেছে ঠিকই, কিন্তু তার ফলাফলও ভিন্ন এসেছে এবং তার হিসাবটিও সঠিক হয়নি। তো সঠিক হিসাব আমরা যদি করি তাহলে এইভাবে হিসাবটি আসতে পারে। আশা করি তোমরা তোমাদের হিসাবটিও করেছো এবং আমার হিসাবের সাথেও তোমরা মিলিয়ে নিতে পেরেছো। এবার আমরা যে 2 এর নিচে 2 এর সূচক 3 এবং 5 এর সূচক 4 এর সঠিক নিয়মে যে গুণ, আমরা সেই গুণটি যদি করি তাহলে লক্ষ্য করো এখানে যেহেতু ভিত্তি এখানে দেখছি কি একজনের ভিত্তি হচ্ছে কত? একটি
একটি রাশির ভিত্তি 2, আরেকটি রাশির ভিত্তি হচ্ছে 5। তাহলে আমরা কিন্তু যেহেতু ভিত্তি 1 পাচ্ছি না, তাই এদের সূচককে কিন্তু যোগ করে কিন্তু আমরা গুণফল করতে পারছি না। বিধায় আমাদেরকে কি করতে হবে, সংখ্যাগুলিকে গুণ আকারে লিখতে হবে। আমরা দুটি সূচকের রাশিকে গুণ আকারে লিখলাম এবং তাদের গুণফল আমরা বের করে দেখলাম যে প্রথম সূচকের রাশির গুণফল হচ্ছে 8 এবং দ্বিতীয় সূচকের রাশির আমরা গুণ আকারে লেখার পর গুণফল পেলাম 625। আমরা যদি এই দুটোকে গুণ করি তাহলে পাই 5000। আমরা যদি ভিত্তি এরকম ভিন্ন ভিন্ন থাকে এবং সূচকীয় রাশির যদি ভিত্তি ভিন্ন থাকে এবং গুণ আকারে থাকে, তাহলে তোমরা কিন্তু এই নিয়মেই সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বাড়ির কাজ নিয়ে আলোচনা করলাম। চলো এবার আমরা আমাদের আজকের মূল পাঠে চলে যাই। দেখো, তোমাদের পাঠ্যপুস্তক পৃষ্ঠা 14 সূচকের ভাগ একটি হেডলাইন দেওয়া আছে। এর নিচ থেকে তোমরা যে গল্পটি আছে, এই অংশটি আছে, তোমরা সেটি একটু সরবে, আমি একজনকে আহ্বান করব এসে সরবে এই পাঠটি পড়ার জন্য। সূচকের ভাগ। চলো আমরা পূর্বের সেই রাজার গল্পের ন্যায় ভাবার চেষ্টা করি। নিশ্চয়ই তোমাদের রাজার গল্পের কথা মনে আছে, কিন্তু ভাববো একটু উল্টোভাবে। কেমন? দুটি দলে ভাগ হয়ে এই গল্পের কাজটি চিন্তা করব। একটি দলের নাম দেব ক, আরেকটি দলের নাম দেব খ। ক দলের কাছে 2 ভিত্তিক সূচক হলো কত? 10, অর্থাৎ 2 এর সূচক দেওয়া আছে 10, অর্থাৎ 1024টি লজেন্স আছে, কিন্তু খ দলের কাছে কোনো লজেন্স নেই। এখন ক দল খ দলকে লজেন্স দেবে, কিন্তু সেখানে একটি নিয়ম আছে। নিয়মটি কি? নিয়মটি হলো কদল খদলকে প্রতিদিন আগের দিনের অর্ধেক সংখ্যক লজেন্স দেবে, আর রাজার গল্পে আমরা কি দেখেছিলাম, তার ডবল দেবে, তাই না? অর্থাৎ কদল কোনো একদিন যে পরিমাণ লজেন্স দেবে, পরের দিন সেটিকে 2 দ্বারা কি করবে, ভাগ করে যে ভাগফল পাওয়া যাবে সেই সংখ্যক লজেন্স কিন্তু পরের দিন তাকে দেবে। মনে রাখতে হবে যে শুধু পূর্ণ সংখ্যক লজেন্সই কিন্তু দেবে তারা, কখনো লজেন্সের ভেঙে অর্ধেক করে কিংবা সেটিকে আবার অর্ধেকের অর্ধেক করে দেওয়া যাবে না। এভাবে যতদিন লজেন্স দেওয়া সম্ভব ততদিন তারা লজেন্স দিতে থাকবে। ধরো প্রথম দিনে কদল খদলকে 2 এর সূচক 5 সংখ্যক লজেন্স দিয়েছে, তাহলে পরের দিন কতটি লজেন্স দেবে? হ্যাঁ, তারা পরের দিন কতটি লজেন্স দেবে সেই তথ্য বের করার জন্য আমরা এবার একটি ছক পূরণ করব। তাহলে চলো আমরা ছক পূরণ করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইতে দেখো 3.1 একটি ছক দেওয়া আছে, ঠিক আমার স্ক্রিনে দেখানো ছকের মতোই। এই ছকটি তোমরা পূরণ করবে এবং নিয়ম অনুসারেই কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে। যদি কোনোদিন লজেন্স দেওয়া সম্ভব না হয়, সূচকে আকারে প্রকাশ করা সম্ভব না হয়, তবে সেই ঘরকে যে আমরা কি দিব, ক্রস চিহ্ন দেব। আমাদের লজেন্স দেওয়ার নিয়মটি মনে আছে, প্রথম দিন যা দেবে দ্বিতীয় দিন তার অর্ধেক। ঠিক এই হিসাবে তোমরা এখানে দিন দেওয়া আছে 7ম দিন পর্যন্ত, প্রথম দিন হিসাব করে দেওয়া আছে, দ্বিতীয় দিনে, তৃতীয় দিনে, চতুর্থ দিনে, পঞ্চম দিনে, ষষ্ঠ এবং সপ্তম দিনের এই ঘরগুলি তোমরা এখন পূরণ করো। প্রিয় ফ্যাসিলিটরগণ, আপনারা শিক্ষার্থীদেরকে এই ছকটি পূরণের জন্য যথেষ্ট সময় দিবেন এবং ছক পূরণ শেষে কয়েকজনের দৈব চয়নের মাধ্যমে কয়েকজনকে নির্বাচন করে তাদের দ্বারা উপস্থাপন করে নেবেন এবং প্রয়োজনে তাদের সহযোগিতা প্রদান করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ছক পূরণ শেষ হয়েছে এবং তোমরা উপস্থাপনও শেষ করেছ। চলো তোমাদের সুবিধার্থে আমি ছকটি একবার পূরণ করে দিই। আমাদের প্রথম দিনের লজেন্স সংখ্যা কিন্তু ছিল কত? 2 এর সূচক 5। 2 এর সূচক 5, 1, 2, 3, 4, 5। তাহলে আমরা 2 এর সূচক 5 পেলাম। তাহলে দ্বিতীয় দিন লজেন্স সংখ্যা কত, সূচক কত হবে? যেহেতু তার অর্ধেক,
এই পাশে দেখো অর্ধেক করে দেওয়া আছে, অর্ধেক মানে কত, এখানে দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ যা পূর্বের দিনের লজেন্সকে আমরা 2 দ্বারা ভাগ করেছি, করে আমরা পেয়েছি 2 গুণ 2 গুণ 2। কি করে পেলাম দেখো, এখানে যদি আমরা একটা 2 কেটে দিই তাহলে কিন্তু আমাদের ফলাফল পাওয়া যায়। তো আমাদের তাহলে সূচকীয় রাশি আকারে যদি এখানে এই ফাঁকা জায়গায় যদি লিখতে চাই, এই ঘরে লিখতে চাই, তাহলে কত লিখব, আমরা লিখব 2 এর সূচক কত, 2 এর সূচক নিশ্চয়ই লিখব 4। এবার আমরা পুরো ছকটা এবার পূরণ করি। তাহলে 2 এর সূচক 4, পরের বার তাহলে কি আসছে, পরের সূচকটি, পরের ঘরের সূচক হবে তৃতীয় দিনে 2 এর সূচক 3। কেন, এখানে আমার লজেন্স সংখ্যা কত আছে, এখানে আমার গুণাকার আছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, যেহেতু 2 দ্বারা ভাগ করলে একটা 2 কেটে যাবে, থাকবে কত 3 2, অর্থাৎ 3টা 2 এর গুণকে আমরা সূচকীয় আকারে কিভাবে লিখি, তাহলে 3 এর সূচক 2 এর সূচক 3। তাহলে আমরা লিখলাম এবং সেটি ভাগ করে পেয়ে গেলাম। চতুর্থ দিনও একই নিয়মে আমরা করব, 2 দ্বারা ভাগ করলে আমাদের 2 থাকবে, আমরা সূচকীয় রাশি তাহলে 2 এর সূচক 2। একটু খেয়াল করো, সূচক আমরা ছক পূরণ করব, কিন্তু ছক পূরণের সাথে সাথে কিন্তু আমাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। লক্ষ্য করো, দেখো সূচক ছিল প্রথম দিন কত, প্রথম দিন ছিল কিন্তু 2 এর সূচক ছিল 5, পরের দিন 2 এর সূচক 4, পরের দিন 2 এর সূচক 3, তার পরের দিন 2 এর সূচক 2। তার মানে সূচক কিন্তু এক এক করে কমছে। বিষয়টি কি খেয়াল করতে পেরেছো? তাহলে তোমরা সূচকটি খেয়াল করো, পঞ্চম দিনে 2 এর সূচক 1, তাহলে 2 এর সূচক 1 কীভাবে হলো সেটি আরেকবার দেখে নাও। দেখো 2 এর সূচক প্রথম দিন ছিল 2, অর্থাৎ 2 2 বার গুণ, আবার 2 দ্বারা ভাগ করলে একবার কেটে গেল, থাকলো কত, থাকলো 2, আমরা 2 দিলাম, অর্থাৎ 2 এর সূচক 1। এবার যদি আমরা ষষ্ঠ দিনে একটু খেয়াল করো, ষষ্ঠ দিনে আমাদের 2 এর সূচক কত হয়, দেখো 2কে যদি 2 দ্বারা ভাগ করি আমরা 2 এর সূচক কিন্তু পাচ্ছি 0, অর্থাৎ যেহেতু ভাগফল 1 তাই 2 এর সূচক হচ্ছে, যদি 1 কম হয় তাহলে আমরা পাবো 0। এবং সেই ক্ষেত্রে দেখো 2 এর সূচক 0 মানে হচ্ছে, অর্থাৎ আমরা যদি এদিকে গুণাকারে যদি আমরা লক্ষ্য করি তাহলে অর্ধেক, 2 এর অর্ধেক হলো 2/2, অর্থাৎ 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পাই 1। এবার লক্ষ্য করো সপ্তম দিনে কি হচ্ছে, সপ্তম দিনের তোমাদের যে লজেন্স সংখ্যা তার সূচকীয় রাশির মান দাঁড়াচ্ছে 2 এর চেয়ে, যদি আমরা 0 থেকে যদি 1 বাদ দেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ঋণাত্মক সূচক পাবো, যা এখনও সেই বিষয়ে তোমাদের ধারণা দেওয়া হয়নি। এবং যেহেতু এখানে 2 1কে যদি আমরা কি করি, যেহেতু আমাদের চকলেট অবশিষ্ট আছে একটা, অর্থাৎ লজেন্স একটি লজেন্সকে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করতে চাই তাহলে লজেন্স সংখ্যা কি হয়, অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 1-এর নিচে 2 আসে ভাগফল, অর্থাৎ লজেন্স সংখ্যা হয় অর্ধেক। লজেন্স সংখ্যা অর্ধেক তো আমাদের নিয়মে এখানে দেওয়া যাবে না, অর্থাৎ তাহলে আমাদের সপ্তম দিনের যে লজেন্স সংখ্যা সেইখানে দাঁড়াচ্ছে আমরা কোনো লজেন্স সংখ্যা দিতে পারছি না, এই জন্য আমাদের দিতে হবে ক্রস চিহ্ন। তাই আমরা এই ঘরে কি দিয়ে দিলাম, ক্রস চিহ্ন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এবার তোমরা তোমাদের পাঠ্য বইয়ের এই অংশটুকু একটু সরবে সবাই নিজ নিজ বই থেকে তোমরা একটু পড়ে নাও। দেখো এখানে লেখা আছে, এভাবে ছকের মাধ্যমে তুমি আগের দিনের প্রদত্ত লজেন্স সংখ্যা জেনে পরের দিন প্রদত্ত লজেন্স সংখ্যা হিসাব করতে পারছো, কিন্তু তোমার কাছে যদি সরাসরি জানতে চাওয়া হয় চতুর্থ দিনে কতটি লজেন্স দেওয়া হয়েছে, তুমি কিভাবে বলবে? নিশ্চয়ই এভাবে ছকের মতো করে অথবা প্রতিদিনের প্রদত্ত লজেন্সের তথ্য ব্যবহার করে। এবার তোমরা কল্পনা করো, শুরুতে কদলের কাছে লজেন্সের পরিমাণ ছিল 2 এর সূচক 12টি। প্রথম দিন তারা খদলকে 2 এর সূচক 10 সংখ্যক লজেন্স প্রদান করে। এরপর পূর্বের নিয়ম মেনেই চকলেট প্রদান করতে থাকলে যতদিন সম্ভব নিয়ম মেনেই চকলেট প্রদান থাকে যতদিন সম্ভব হয়। এখন ভাবো তো, তোমার কাছে যদি জানতে চাওয়া হয় অষ্টম দিনে খদল কতটি চকলেট পেয়েছে, তাহলে নিচের ছকের সাহায্য নিয়ে আমরা সেটি নির্ণয় করব। তাহলে নিচের ছকের সাহায্য নিয়ে আমরা সেটি নির্ণয় করি। তাহলে এবার দেখো তোমাদের জন্য তোমাদের পাঠ্য বইয়ের ছক 3.2, এই ছকটি থেকে আমরা সেটি হয়তো পেতে পারি। আমরা হিসাব করি
দেখো এখানে তোমাদের ছক 3.2 দেওয়া আছে দিন, প্রদত্ত লজেন্স সংখ্যার সূচকীয় আকার, প্রদত্ত লজেন্স সংখ্যার গুণাকার। তো এই হিসাব করে যদি আমরা এখান থেকে বের করতে চাই তাহলে কিন্তু দেখো তোমাদের হিসাবের জন্য কিন্তু প্রথম দিন কতটি লজেন্স দিয়েছিল, বলা হচ্ছিল 2-এর সূচক 10টি দিয়েছে। তার মানে গুণাকারে লিখলে আমরা 2 10 বার গুণাকারে লিখব। দেখো 2 10 বার গুণাকারে ছকে লেখা আছে এবং পরের দিনে দেখো এই ঘরটি পূরণ করে দেওয়া আছে কিন্তু এটি দেওয়া নেই। তাহলে এটি একটু দেখো এই ঘরে কিভাবে হিসাব করেছে, যেহেতু আগের দিনের অর্ধেক তাই 2 দিয়ে ভাগ, অর্থাৎ আগের দিন গুণ ছিল 2 কয়বার 10 বার, 2 দিয়ে ভাগ করলে একটি 2 কেটে যায়। দেখো যদি আমরা একটা 2 যদি আমরা এখানে বাদ দিই তাহলে থাকছে উপরে কয়টি, থাকছে 9টি। তাহলে সূচকীয় আকার তার কি দাঁড়াবে, 2 9 বার গুণ যদি করা থাকে তাহলে সূচকীয় আকার দ্বারায় কি, আকার দ্বারায় 2-এর সূচক 9। ঠিক এইভাবে তোমরা পুরো ছকটি এবার পূরণ করো। প্রিয় ফ্যাসিলিটরগণ, আপনারা এই ছকটি পূরণ করতে শিক্ষার্থীদের যথেষ্ট সময় দিন এবং ছক পূরণ শেষে দৈব চয়নের মাধ্যমে কয়েকজন শিক্ষার্থীর দ্বারা ছকটি উপস্থাপন করে নিন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য আমি ছকটি পূরণ করে দিচ্ছি। তাহলে 2-এর সূচক দ্বিতীয় দিন 9, তৃতীয় দিন তাহলে চকলেট সংখ্যা তার অর্ধেক, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি অর্ধেক করলে অর্থাৎ আমরা প্রতিবার যদি 2 দ্বারা ভাগ করছি তখন দেখা যাচ্ছে যে সূচক 1-1 করে কমে যাচ্ছে। তাহলে সেই হিসাবে এখানে পাচ্ছি কত, 2-এর সূচক 8। এবং এই পাশে যদি সেই হিসাবটি দেখো কি করে ভাগ হচ্ছে, দেখো 2 যদি আমরা একটা বাদ দেই তাহলে থাকছে কয়টি, 2 8 বার গুণ থাকছে। এবার চতুর্থ দিনে তাহলে 2-এর সূচক 7, ঠিক আগের দিনের চকলেট সংখ্যাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2-এর সূচক 7। এবং পঞ্চম দিনে 2-এর সূচক 6, আগের দিনের যে লজেন্স ছিল তার সংখ্যাকে 2 দ্বারা ভাগ করছি আমরা, দেখো 2 দিয়ে ভাগ করলে এখানেও 2 কমে যায়, অর্থাৎ 6, এখানে আগে ছিল 7টা 2 গুণ, এবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল থাকছে 6টি 2 গুণ, অর্থাৎ 2-এর সূচক 6। এবার যদি আমরা পঞ্চম দিনে হিসাব করি তাহলে সেম নিয়ম, তাহলে পঞ্চম দিনে আমরা পাবো কত, 2-এর সূচক 5। ঠিক আগের দিনের চকলেট সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে লিখে দাও। এবং সপ্তম দিনে দেখো 2-এর সূচক 4, সেটিও আমরা আগের দিনের যে লজেন্স সংখ্যা ছিল তাকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা 4 বার গুণ আকারে পেয়ে যাচ্ছি। এবং অষ্টম দিনে তাহলে 2-এর সূচক এবার 3 হবে, যেহেতু 1-1 করে কিন্তু আমাদের সূচক কমে যাচ্ছে। এবং সেই হিসাবে দেখো এখানে তোমরা পাবে কত, 2-এর সূচক 3, অর্থাৎ 2 4 বার গুণ ছিল পূর্ব দিনে, পরের দিনে আরও 2 দ্বারা ভাগ করলে আরেকটা 2 কমে গেল, 2 থাকলো 3টি, অর্থাৎ 3টি 2 গুণ আকারে আছে। আশা করি ছকটি তোমরা পূরণ করতে পেরেছ। এবার তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 13 বের করো এবং পৃষ্ঠা 13-এর এই নিচের অংশটুকু, অর্থাৎ ছকের এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে পড়ো এবং সে অনুযায়ী তোমাদেরকে কিন্তু আরও একটি ছক পূরণ করতে হবে। এবং দেখো পরবর্তীতে ছক 3.3 ভালো করে তোমরা লক্ষ্য করবে এবং এই ছকের সাহায্যে নিয়েই কিন্তু পুরো ছকটি তোমরা, আর এর পরে যে ছকগুলি আসবে ছক 3.4 সেই ছকটি কিন্তু পূরণ করতে হবে। এবার তোমরা ছক 3.3 লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইতে দেখো ছক 3.3। এই ছক 3.3 তোমরা এখন ভালোভাবে লক্ষ্য করো এবং এখান থেকে কিন্তু তোমাদেরকে একটি বিষয় কিন্তু আবিষ্কার করতে হবে, যে সূচকীয় যে ভাগের এখানে একটি ছক দেওয়া আছে, ছকটি তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো ভাগ দেওয়া আছে, প্রথম সারিতে কি 10-এর সূচক 10 ভাগ 10-এর সূচক 2। এখানে ভাজ্য হলো 10-এর সূচক 10 হলো ভাজ্য এবং ভাজক হলো 10-এর সূচক 2। ভাজ্যকে প্রথমে আমরা গুণাকার কাঠামোতে লিখলাম, যে আগেই তোমরা লিখে শিখেছ, এবং ভাজককেও আমরা কি করলাম, গুণাকার কাঠামোতে লিখলাম। এবং এই ভাজ্য এবং ভাজকের আমরা ভাগফল কাঠামো গুণাকারেই লিখলাম। এবং দেখো আমরা ভাজ্য দিয়েছি উপরে, ভাজক আমাদের নিচে।
এখানে যদি একটু লক্ষ্য করো, দেখো একটু হিসাব করলে আমরা 10 উপর থেকে নিচ থেকে দুইটি 10 কিন্তু আমরা কেটে দিতে পারি, অর্থাৎ বাদ দিতে পারি। সেই হিসাবে আমাদের ফলাফল অর্থাৎ ভাগফল দাঁড়ালো 10 গুণ 10, অর্থাৎ 10 দুইবার গুণ। এটিকে যদি আমরা সূচক আকারে লিখি তাহলে আমাদের যে সূচকীয় কাঠামো দাঁড়ায় সেটি 10-এর সূচক কত? 10-এর সূচক 2। প্রিয় শিক্ষার্থী, বিষয়টি একটু ভালো করে লক্ষ্য করো। এখানে 10-এর সূচক 2 এবং ভাজ্য এবং ভাজকে দশকের সূচক আছে যথাক্রমে 4 এবং 2। একটু খেয়াল করে দেখো, একটা বুদ্ধি খাটাও। দেখো এখন একটু যদি তোমরা বুদ্ধি খাটাতে পারো তাহলেই কিন্তু বিষয়টি ধরতে পারবে। সেটি হচ্ছে কি, ভাজ্যের সূচক এবং ভাজকের সূচকের যদি বিয়োগ করো তাহলে দেখো এখানে 2 পেয়ে যাচ্ছ। ঠিক একইভাবে দেখো পরের সারিটিও পূরণ করা আছে, সেখানে দেখো তোমাদের ওই হিসাব থেকে এটি বের করা যায় কিনা সেটি একটু চেষ্টা করে দেখো। দেখো সূচক 3, সূচক 2, তাহলে এখানে 10-এর সূচক কত আছে? 1। দেখো তো 3 এবং 2 কি করলে 1 পাওয়া যায়? নিশ্চয়ই বলবে স্যার সূচক দ্বয়ের বিয়োগ করলেই কিন্তু আমরা 1 পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমরা এইভাবে এত অনেক সময় নিয়ে এই গুণাকার কাঠামো, তারপরে ভাগফল কাঠামো, এই সময় ব্যয় না করেই কিন্তু তোমরা খুব সহজে এই কাজটি করতে পারো। আশা করি তোমরা ছকটি বুঝতে পেরেছো এবং ছক থেকে কিভাবে সহজে সূচকীয় ভাগফলের সূচকীয় কাঠামো লেখা যায় সেটি তোমরা ধরতে পেরেছো। তো এবার আমরা দুটি দলে ভাগ হয়েছিলাম। আমরা বলেছিলাম এই ছক অনুসারে আমরা দুটি দলে কিন্তু ভাগ হয়ে যাব। যাদের রোল জোড় সংখ্যক অর্থাৎ জোড় সংখ্যা তারা 6 ব্যবহার করব, এবং যাদের রোল বেজোড় তারা গৃহীত সংখ্যা হিসাবে 5 ব্যবহার করব। তাহলে তোমরা 3.4 যে ছকটি আছে তোমাদের পাঠ্য বইতে সেটি কিন্তু তোমরা এখন নিজেরা পূরণ করো। দেখো এখানে ফাঁকা বক্স দেওয়া আছে, এবং এই বক্সগুলিতে যদি আমরা যাদের রোল জোড় তারা জোড় সংখ্যা অর্থাৎ তাদের জন্য যে গৃহীত সংখ্যা 6, তোমরা 6 ব্যবহার করে এই ছকটি পূরণ করবে। এবং যাদের রোল নম্বর বেজোড় তারা কিন্তু এই গৃহীত সংখ্যার জায়গায় 6-এর পরিবর্তে তোমরা কত নেবে? তোমরা নেবে 5, নিয়ে তোমরা উভয় দল এই ছকটি পূরণ করো। প্রিয় ফ্যাসিলিটরগণ, ছকটি পূরণ করতে শিক্ষার্থীদেরকে যথেষ্ট সময় দিন, এবং ছক পূরণ শেষে দৈব চয়নের মাধ্যমে উভয় দল থেকে কয়েকজনের দ্বারা ছকটি উপস্থাপন করে নিন এবং প্রয়োজনে তাদের সহযোগিতা করুন। তো যারা 6 নিয়ে কাজ করছিল, আমি প্রথমে তোমাদের ছকটি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো 6 ভাজ্যের প্রথম পদের গুণাকার কাঠামো দেখালাম, এবার ভাজক দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদের গুণাকার কাঠামো দেখো 6 গুণন 6। এবার ভাগফল কাঠামো 6 হলো 4 বার গুণ, এবং ভাজ্য যেহেতু 2 বার গুণ তাই ভাজ্য হিসেবে 2 বার লিখলাম। এবং আমরা যদি ফলাফল দেখি তাহলে 2 বার সে আগের নিয়ম অনুসারেই তোমরা করতে পারো। দেখো কেটে দিয়ে কমাই দিলাম। দেখো এখন কয়টা 6 থাকলো? 2টা 6 গুণাকারে আছে। সুতরাং ভাগফল যে 6 গুণন 6 আসলো তাকে যদি সূচকীয় কাঠামোতে লিখি তাহলে 6-এর সূচক কত লিখবো? 6-এর সূচক লিখবো 2। এই একই নিয়মে তোমরা পুরো ছকটি পূরণ করেছো আশা করি। এবার তোমরা একটু শুধু আমার ছকের সাথে তোমাদের ছকটি মিলিয়ে নাও। দেখো তোমাদের ছক এবং আমার ছক এক হয়েছে কিনা। আশা করি বুঝতে পারছো। আমরা যদি একেবারে শেষ দিকের যে কলামটি আছে সেখানে লক্ষ্য করি, এখানে দেখো 2-6 সূচক 1 এবং 6 সূচক আছে 2, ভাগ করলে আমরা কিন্তু ভাগফল কাঠামোতে পেয়েছি একটা 6। তাহলে একটা 6 কখন, একটা 6 থাকলে অর্থাৎ একটি সংখ্যা থাকলে তার সূচকীয় কাঠামো কেমন হয় এটি কিন্তু আমরা আগেই শিখেছি। তাহলে কি লিখবে সেখানে? 6-এর সূচক কত? 1। একইভাবে যারা এবার বেজোড় ছিল এবং যারা 5 নিয়ে কাজ করেছে তোমরাও একইভাবে তোমাদের ছকটি আমার ছকের সাথে মিলিয়ে নিতে পারো। তোমরা মিলিয়ে নাও। তোমাদের সুবিধার জন্যই আমি ছকটি পূরণ করে রেখেছি। আশা করি যারা 5 নিয়ে কাজ করলে তারাও ছকটি বুঝতে পারলে। এবার তোমরা
ছক 3.3 ও ছক 3.4 এর আলোকে তুলনা করার চেষ্টা করো। কি বুঝতে পারলে? যদি ভিত্তি একই হয় তাহলে দুটি সূচকীয় কাঠামো যখন আমরা ভাগ করব, ভাগ করা হলে ভাগফলটি একই ভিত্তির নতুন একটি সূচকীয় কাঠামো তৈরি করে। নতুন সূচকীয় কাঠামোর সূচক বা ঘাত হয় ভাজ্যের সূচক বা ঘাত হতে ভাজ্যের সূচক বা ঘাত হতে ভাজকের সূচক বা ঘাতের বিয়োগফল, যা আমি তোমাদেরকে ছকে বুঝিয়েছিলাম। নিচের ছকের সাহায্যে বিষয়টি আরও ভালোভাবে বোঝার চেষ্টা করো। ছকটি আংশিকভাবে পূরণ করে দেওয়া আছে এবং ছক 3.5 এটি তোমরা ছক 3.3 এবং 3.4 এর তথ্যের আলোকেই কিন্তু ছকটি কী করবে? পূরণ করবে। তবে ছকের অর্থাৎ 3.3 হতে প্রাপ্ত তথ্য এটি সবাই একই নিয়মে করবে এবং 3.4 হতে প্রাপ্ত তথ্য যখন নেবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যারা 6 নিয়ে কাজ করেছো তারা 6 বসাবে এবং যারা 5 নিয়ে কাজ করেছো তারা 5 নিয়েই কিন্তু এই ছকটি পূরণ করবে। প্রিয় ফ্যাসিলিটর, আপনি শিক্ষার্থীদের এই ছক পূরণে সহযোগিতা করুন এবং সকল শিক্ষার্থী ছক পূরণ করছে কিনা সেটি নিশ্চিত করুন। যারা 6 নিয়ে কাজ করেছিল তারা যেন অবশ্যই 3.6 হতে প্রাপ্ত তথ্য ব্যবহার যখন করবে যেন 6 নিয়ে যারা কাজ করেছে 6 দিয়েই তারা এই তথ্য পূরণ করে এবং যারা 5 নিয়ে কাজ করেছিল তারা যেন 5 সংখ্যাটি নিয়েই এই ছকটি পূরণ করে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের ছক তোমরা পূরণ করে ফেলেছ এবং উপস্থাপনও শেষ করেছ। এবার তোমাদের পূরণকৃত ছকের সাথে আমার ছকটি একটু মিলিয়ে নাও। তাহলে দেখো এখানে আমাদের যে ছক, তাহলে এখানে ভাগের ধাপ কি হবে? দেখো 10-এর সূচক আমরা কত লিখব? এখানে 3 বিয়োগ 2। দেখো 10-এর সূচক আসলে কত? 1 এবং এই ঘরে 10-এর সূচক কত হচ্ছে? দেখো তাহলে 10-এর সূচক হবে, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, দেখো 10-এর সূচক আমরা লিখব 10-এর সূচক কত? 4 বিয়োগ 1। দেখো 4 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 3। এবার দেখো 10-এর সূচক 2 এবং 10-এর সূচক 1, এটি যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 10-এর সূচক 2 বিয়োগ 1। তাহলে ফাঁকা ঘরে কত লিখব? আমরা লিখব 2 বিয়োগ 1 মানে হচ্ছে 1। 2 বিয়োগ 1 অর্থাৎ এখানে লিখব আমরা 1। আশা করি ছকটি পূরণ তোমরা বুঝছো এবং যাদের 6 আছে তারা 6 এবং যাদের 5 আছে তারা 5 তথ্য নিয়ে অবশ্যই ছকটি পূরণ করবে। এই ছক পূরণ থেকে আমরা কিন্তু একটি বিষয় এখানে বুঝতে পেরেছি, সেটি হচ্ছে যে একই ভিত্তির দুটি সূচকীয় রাশির ভাগফল দুটিকে যদি আমরা ভাগফলটিকে একই ভিত্তির আরেকটি সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব, সেক্ষেত্রে ভাগফলের সূচকটি হবে ভাজ্যের সূচক হতে ভাজকের সূচকের বিয়োগফল। আমি আবারও বলছি, আবার তোমাদেরকে বলছি, ভালো করে বিষয়টি একটু খেয়াল করো। দেখো এখানে কি লেখা আছে, আমরা কিন্তু এই কাজটি করে এসেছি। একই ভিত্তির দুটি সূচকীয় রাশির ভাগফলটিকে ওই একই ভিত্তির আরেকটি সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব। মানে আমরা দেখো যে আমরা ছকগুলি করলাম, এখানে সূচকীয় ভাগ ছিল কি সূচকীয় রাশির এবং আমরা ভাগফলও কিন্তু পেলাম সূচকীয় রাশি, অর্থাৎ সূচকীয় কাঠামোতেই কিন্তু আমরা ভাগফল লিখতে পেরেছি। সেক্ষেত্রে আমরা কিভাবে ভাগফল বের করেছিলাম? আমরা ভাগফল বের করেছিলাম যে ভাগফলের ক্ষেত্রে ভাগফলের সূচকটি হবে ভাজ্যের সূচক হতে ভাজকের সূচকের বিয়োগফল। আমরা কিন্তু বিয়োগ করে দেখিয়েছি। আশা করি এই নিয়মটি তোমরা মনে রাখবে। প্রিয় শিক্ষার্থী, আমরা একবারে ক্লাসের শেষ প্রান্তে। তোমাদের বাড়ির জন্য একটি কাজ, দেখো ছক 3.5, এখানে ভাগ সূত্রের সাহায্যে ভাগফলের সূচকীয় প্রক্রিয়া, ভাগফল কাঠামো, ভাগফল এবং সূত্রের সাহায্যে প্রাপ্ত ভাগফলের যে সূচকীয় কাঠামো হবে তা এই ঘরে লিখতে হবে। একটি সারি কিন্তু তোমাদের সুবিধার জন্য করে দেওয়া আছে।
দেখো কি দেওয়া আছে, এখানে ভাগ দেওয়া আছে, ভাগের সময় সূচকের বিয়োগ। দেখো ভাগ আকারে লিখলে আমরা এইভাবে লিখতে পারি। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ করলে আমরা ভাগফল কত পাই? 1। এবং 1 মানেই হচ্ছে সূচকীয় কাঠামোটির সূচক কত, অর্থাৎ আমার ভিত্তি এখানে 10, সুতরাং 10-এর সূচক হবে 0। প্রিয় শিক্ষার্থী, এই একই নিয়মে তোমরা বাকি ঘরগুলি বাসা থেকে পূরণ করে নিয়ে আসবে। তাহলে আজকের সেশনের এখানেই আমরা ইতি টানতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের সেশন এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।